1970 সালে শ্রীলঙ্কা একটা বন্দর বানানোর পরিকল্পনা করে এবং প্রথমে তারা এই বন্দরটা ভারত এবং আমেরিকাকে পিচ করে ফান্ড করার জন্য। কিন্তু এই দুটো দেশই শ্রীলঙ্কার আর্থিক পরিস্থিতি দেখে এটা করতে ডিনাই করে এবং এর মধ্যে একটা দেশ এগিয়ে আসে এই পুরো প্রজেক্টটাকে ফান্ড করতে। এবং তারপর অনেক দিন বাদে 2017 সালে যখন শ্রীলঙ্কা একটা ভয়ানক অর্থনৈতিক সিচুয়েশনে নিজেকে খুঁজে পায়, কারণ ওয়েস্টার্ন বন্ড মার্কেট এবং শ্রীলঙ্কার মধ্যে যে করাপশন ছিল তা দেশকে এমন এক পরিণতিতে নিয়ে আসে যে তারা যে দেশটা এটাকে ফান্ড করেছিল তারা তাদের লোন আর শোধ দিতে পারে না এবং সেই দেশটা উল্টে এই যে বন্দরটা আছে, এই যে পোর্টটা আছে, এটা 99 বছরের জন্য লিজে নিয়ে নেয়। আমরা শ্রীলঙ্কার হাম্বানটোটা পোর্টের কথা বলছি, আর যে দেশের কথা বলছি সেই দেশ হচ্ছে চায়না। এবং আজকের এপিসোডে আমরা দেখব যে চায়না কি করে তার ডেট ট্র্যাপিং ইকোনমিক পলিসির দ্বারা ছোট ছোট দেশকে গিলে খায় এবং চায়নার যে পরের টার্গেট বাংলাদেশকে গিলে খাওয়ার পরিকল্পনা কি করে শুরু হয়েছে এবং তা কি করে আজ রিয়েল লাইফে এক্সিকিউট করা হচ্ছে, আমরা সেইটা আজকের ভিডিওতে ব্রেকডাউন করব। আচ্ছা, বাংলাদেশের ঘটনায় ঢোকার আগে আমরা আরো দুটো দেশের এক্সাম্পল দেখি। কেনিয়াতে যে রেলওয়ে প্রজেক্ট চায়না করেছে প্রায় $3.6 বিলিয়ন খরচ করে, চায়নার এক্সিম ব্যাংক কিন্তু এটাকে মোটামুটি পুরোটাই ফান্ড করেছিল। এবং এই মোম্বাসা নাইরোবির মধ্যে যে রেল কানেকশন চায়না তৈরি করে, এই যে দেনা কেনিয়া চায়নার থেকে করেছে সেই দেনা শোধ করতে কিন্তু আজ কেনিয়া হিমশিম খাচ্ছে। $1 বিলিয়ন কাছাকাছি প্রত্যেক বছর কেনিয়া খরচ করে কেবল এই দেনা মেটানোর জন্য। এবং চায়না শ্রীলঙ্কাতেও মোটামুটি যেটা করেছে সেটা কিন্তু তারা কেনিয়াতেও করেছে, যে এই যে মোম্বাসা পোর্ট তাতে কিন্তু চায়না একটা আনঅফিসিয়াল দখল নিজে তৈরি করে রেখেছে। এবং এই যে পুরো সিস্টেমটা যেটা কিন্তু চায়না করেই থাকে, যে কোনো দেশকে গিয়ে একটা লোভ দেখায় যে আপনার উন্নতির জন্য আমরা কাজ করছি, সেটা কিন্তু কোথাও আসলে হয় না। কেনিয়ার মধ্যে থেকে চায়নার যেসব রিসোর্স দরকার সেই রিসোর্সগুলো যাতে যেখানে তৈরি হচ্ছে, যেখানে প্রোডাকশন হচ্ছে, তার থেকে যাতে পোর্টে পৌঁছতে পারে তার জন্যই কিন্তু চায়না এই টাকাটা ইনভেস্ট করেছিল। এটা কিন্তু কেনিয়ার উন্নতির জন্য নয়। এবং কেনিয়ান যেসব রিসোর্স আছে এটা কেনিয়া থেকে কি করে চায়না ড্রেন করছে, এটা কিন্তু একটা নতুন প্লেবুক যেটা আমরা ইম্পিরিয়ালিজমের পরে দেখতে পাচ্ছি। যেখানে এটা জোর করে করা হতো, চায়না কিন্তু এটা একটা সুইট ডিপ্লোমেসি দিয়ে করছে। সিমিলার গল্প আমরা দেখতে পেয়েছি পাকিস্তানে, যে সেপেক প্রজেক্ট নিয়ে এত উত্তেজনা ছিল, যে সেপেক প্রজেক্টের দ্বারা গোয়াদারকে পরে দুবাই বানানোর ঘোষণা হয়েছিল, গোয়াদার কিন্তু আজ দুবাই হয়নি। এবং পাকিস্তানের এই সেপেক প্রজেক্ট আজও কিন্তু শেষ করা যায়নি পুরোপুরিভাবে, যেটা কিন্তু 11-12 বছর হয়ে গেল। বিশেষ করে এমন একটা দেশের দ্বারা চায়না, যা দ্বারা বিখ্যাত যে 2-3 দিনে হসপিটাল বানিয়ে ফেলছে, একদিনে রাস্তা বানিয়ে ফেলছে, তারা 12 বছর ধরে পাকিস্তানে কিন্তু এই যে তাদের যে প্রজেক্ট সেটা কিন্তু শেষ করতে পারেনি। এবং এর জন্য পাকিস্তানও কিন্তু খুব একটা খুশি নয়। এবং যেহেতু এই রাস্তা বালুচিস্তান দিয়ে গেছে, বালুচিস্তানে কি অবস্থা, তাদের কি আর্থিক উন্নতি হয়েছে তা আমাদের অন্য ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারবেন। তাই পাকিস্তানেও কিন্তু আমরা একই জিনিস প্লে আউট করতে দেখছি, যে চায়নার যে কোনো ডিলই এমন সব দেশের সাথে হয় যাদের কিন্তু চায়না অনেক দিন ধরে স্টাডি করেছে, যেটা আর্থিকভাবে সচ্ছল নয়, যে আমরা এদেরকে একটা বিরাট টাকা লোন দিলে এরা কিন্তু আমাদের সেটা ফেরাতে পারবে। এবং যখন পারবে না তখন তাদের দেশে স্ট্র্যাটেজিক যেসব পজিশনসগুলো আছে তাতে কিন্তু আমরা নিজেদের জায়গা তৈরি করব। এবং এর সদ্য এক্সাম্পলটা দেখা যাচ্ছে বাংলাদেশে। বাংলাদেশিদের একটা অদ্ভুত আমাদের ভারতীয়দের ওপর এখন একটা রাগ তৈরি হয়েছে, যেটা কিন্তু অনেকটাই চাইনিজ পিআর ক্যাম্পেইন। অনেক দিন ধরে কিন্তু বাংলাদেশিদের এই ব্রেন ওয়াশটা করা হচ্ছে বিভিন্ন রকম চাইনিজ ফান্ডিংয়ের দ্বারা, তাদের যে মিডিয়া টেক ওভার চাইনিজদের দ্বারা হয়েছে। এবং এই যে সেন্টিমেন্টটা লোকালি তৈরি করা হয়েছে, যে দেশ বাংলাদেশকে প্রথমবার স্বাধীন হতে সাহায্য করেছিল তার বিরুদ্ধে দাঁড়ানো, এটা কিন্তু একটা চাইনিজ পিআর প্লেবুক, যেটা কিন্তু বাংলাদেশে দেখা গেছে। কারণ যে বাংলাদেশ শেখ হাসিনার হাতে পরাধীন মনে করত নিজেকে, যেটা যারা নাকি ইন্ডিয়ার প্লান্টেড ছিল এবং তখন নাকি বাংলাদেশে কোনো স্বাধীনতা ছিল না, তখন নাকি বাংলাদেশ নিজের ইন্টারেস্টের জন্য বিভিন্ন দেশের সাথে ডিল করতে পারছিল না, কারণ সব ডিল নাকি ইন্ডিয়ার সাথে করতে হতো। শেখ হাসিনা চলে যাওয়ার পরে বাংলাদেশের কোন বন্দরটা ইন্ডিয়া নিয়ে রেখেছে, কোন শহরটা ইন্ডিয়া নিয়ে রেখেছে, কটা মিলিটারি বেস ইন্ডিয়া বানিয়েছে বাংলাদেশে। কিন্তু এই শেখ হাসিনা চলে যাওয়ার পরেই যতদিন ইন্টারিম সরকার ছিল আমরা তখনও দেখেছি, মোহাম্মদ ইউনূসের যখন সরকার ছিল, এরপর যখন তারেক রহমান এলেন এবং তিনি প্রথম চায়না ভিজিটে গেলেন,
তিনি কিন্তু চিটাগং পোর্ট থেকে, চিটাগং যে ইন্ডাস্ট্রিয়াল বেল ডেভেলপমেন্ট হওয়ার কথা, তার সাথে যে আপনার মঙ্গলা পোর্ট আছে, এই যে পোর্টটা এবং আরো বিভিন্ন নানান রকম প্রজেক্ট কিন্তু চায়নাকে তিনি গিয়ে দিয়ে দিলেন। এবং চায়না এখন বাংলাদেশে একটা ম্যাসিভ ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টের স্বপ্ন, এবং সেই স্বপ্ন যেটা তারা শ্রীলঙ্কা, যেটা তারা কেনিয়া, যেটা তারা পাকিস্তানকে দেখিয়েছে, চায়না কিন্তু সেই এক স্বপ্ন এখন বাংলাদেশকে দেখাচ্ছে। এবং বাংলাদেশের যে অর্থনীতি, বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি যদি না হয়, তাহলে বাংলাদেশ কোনোদিন এই লোনগুলো রিপে করতে পারবে না। এবং চায়না কিন্তু বাংলাদেশের মধ্যে তখন ঢুকে স্ট্র্যাটেজিক্যালি বাংলাদেশের এই পজিশনগুলোকে ইউজ করবে নিজের ফায়দা তুলতে, যেটা কিন্তু ভারতবর্ষ বাংলাদেশকে স্বাধীন করার পরেও কোনোদিন করেনি। তাই যখন এই পাপেট সরকারের কথা শুনি, যখন বাংলাদেশি লোক আমার ভিডিওর কমেন্টে এসে লিখে যায় যে ইতিহাস ইম্পর্টেন্ট নয়, স্বাধীনতার যে গল্প সেগুলো সব মিথ্যে, এইটা করতে করতে বাংলাদেশিরা, যারা আমাদেরই প্রতিবেশী, যারা আমাদেরই একসময় অংশ ছিল, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে তারা নিজেদের ডেভাস্টেশনের দিকে এগিয়ে যাচ্ছে চায়নার সাথে হাত মিলিয়ে। যদি ভারত বাংলাদেশের বন্ধু না হয়, যাদের ডিএনএ এক, যাদের হিস্ট্রি এক, যাদের শেয়ার কালচার এক, তাহলে চায়না কি করে বাংলাদেশের বন্ধু হবে? আর বাংলাদেশ এত গালেবেল হয়ে সেটা বিশ্বাস করছে কি করে আমি জানি না। পলিটিক্যাল ক্লাস কেন বিশ্বাস করছে সেটা বোঝা যায় যে তারা চায়নার থেকে প্রচুর রকম ফান্ডিং পাচ্ছে, এবং তাদের দ্বারা তৈরি করা যে পুরো পিআর ক্যাম্পেইনটা, এটা কিন্তু মোটামুটি সাকসেসফুল বাংলাদেশে একটা সুইপিং ব্রেন ওয়াশ করতে, যে ভারত মানেই খারাপ আর চায়না মানেই ভালো। কিন্তু আজ থেকে 10 বছর বাদেই যখন এই জিনিসটা নিয়ে মূল্যায়ন হবে, তখন কিন্তু বাংলাদেশ নিজেই দেখতে পাবে যে চায়নার সাথে পার্টনারশিপ বাংলাদেশকে কতটা অর্থনৈতিক স্বাচ্ছল্য এনে দিয়েছে। এবং তখন কিন্তু আমার যেটা ভয়, যে এমন না হয় বাংলাদেশ কিন্তু নিজের নাম লেখায় শ্রীলঙ্কা, কেনিয়া, পাকিস্তানের পাশে, যে এমন একটা দেশ যাকে কিন্তু চায়না শোষণ করেছে একরকম ডিপ্লোম্যাটিক্যালি সুইট হয়ে, কিন্তু সেই দেশের তাতে খুব একটা উন্নতি তো হয়নি, বরং সে তার সব স্ট্র্যাটেজিক পজিশনে চায়নাকে ঢুকিয়ে রেখে দিয়েছে, এবং সেটা কিন্তু একটা সফট ঔপনিবেশিক শক্তি হিসেবে কাজ করছে। এবং আজ থেকে অনেক বছর বাদে যখন আমেরিকাকে টপল করে চায়না যখন পৃথিবীর 1 নম্বর দেশ হবে, তখন তার কি স্ট্র্যাটেজি হবে এই দেশগুলো নিয়ে, সেটা কিন্তু একটা দেখার বিষয়। কিন্তু এই লিস্টে থাকা, এই লিস্টে জড়িয়ে পড়া, এইটা কিন্তু বাংলাদেশ, যার কাছে অপশন ছিল যে পাশে ভারত আছে, এবং এখন ভারতও দরকার নেই। আপনি যদি ভারতের সাথে ট্রেড না করতে চান, বোঝা যায় এখন অনেক রকম ইস্ট এশিয়ান পার্টনার্স আছে। ইন্দোনেশিয়া আছে, যেটা একটা মুসলিম দেশ, সাউথ কোরিয়া আছে, জাপান আছে। বাংলাদেশ কিন্তু এদের সাথে নিজের টাই আপ করেনি। যখনই বাংলাদেশ থেকে এই ইন্ডিয়া আউট ক্যাম্পেইনটা শুরু হয়েছে, আমরা কিন্তু তখন থেকেই দেখতে পাচ্ছি যে চায়নার আধিপত্য কিভাবে বেড়েছে। এবং এই যে পুরো ঘটনা প্রবাহ, যে বাংলাদেশে এই যে আন্দোলন, তারপর শেখ হাসিনাকে তাড়িয়ে নতুন সরকার আসা, লেজিটিমেটলি প্রশ্ন উঠছে যে এর পেছনে কি চাইনিজ হাত ছিল? আপনার কি মনে হয় যে বাংলাদেশ আর চায়নার এই যে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ, যেটা আজকের দিনে এত সেলিব্রেটেড, তার ভবিষ্যৎ কি? বাংলাদেশ কি পাকিস্তান, শ্রীলঙ্কা আর কেনিয়ার ভুলটা করবে না? নাকি বাংলাদেশ এই ডেট ট্র্যাপিং ইকোনমির পরের শিকার চায়না? আপনার কমেন্ট আপনি আমাকে তলায় লিখে জানান। আপনি দেখছিলেন জিও কাকা। আমরা এই চ্যানেলে জিও পলিটিক্স নিয়ে প্রত্যেক দিন একটা ভিডিও করি। তাই জিও পলিটিক্স যদি আপনার পছন্দের সাবজেক্ট হয়, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর প্লিজ আমার ভিডিওটা তার সাথে শেয়ার করতে ভুলবেন না, যদি আপনি কাউকে চেনেন যিনি জিও পলিটিক্স এনজয় করেন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামীকাল জিও পলিটিক্সের নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার।